17 দফা দাবি নিয়ে বিসিবিতে দেশের 64 জেলার ক্রিকেটাররা। সামর্থ্য অনুযায়ী বাস্তবায়নের আশ্বাস ক্রিকেট বোর্ডের। ভারত সিরিজ সামনে রেখে দেশীয় কোচের অধীনে অনুশীলনে বাংলাদেশ। যোগ দিলেন মুশফিক, লিটন ও মুমিনুল। পাকিস্তানের পর এই সিরিজেও সাফল্যের খোঁজে শরীফুল। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের। দীর্ঘদিন পর ফিরলেন ঋষভ পন্থ। নতুন দল পেসার জশ দোয়াল। এবং উয়েফা নেশনস লিগে উত্তাপ ছড়াচ্ছে ফেভারিট পর্তুগাল ও স্পেন। কিছুক্ষণ পর স্কটল্যান্ডের মুখোমুখি হবে রোনালদোরা। বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এবার দেশের 64 জেলার ক্রিকেটার নিজেদের দাবি নিয়ে হাজির বিসিবিতে। ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট সময়সূচি, এনসিএলে দ্বিতীয় সারির একটা দল গঠন, বিভিন্ন ক্যাটাগরির সেরা 90 ক্রিকেটারকে বেতনের আওতায় আনা সহ উন্মুক্ত 17 দফা দাবিতে মিরপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। পরে তাদের সঙ্গে দেখা করে অধিকাংশ দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। নানা ইস্যুতেই আলোচনায় বিসিবি। চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প, সামনে ভারত সফর। এর মাঝেই হঠাৎ করে হোম অফ ক্রিকেটের উত্তাপ। কিছু পরিচিত মুখ, তবে অধিকাংশই অচেনা। সদল বলেই তারা জড়ো হন একাডেমি ভবনের সামনে। পাপন যুগের দুঃশাসনের পরেও মুখ বন্ধ ছিল সবার। তবে পরিবর্তিত পরিস্থিতিতে নানা দাবিতে তারাই এবার আওয়াজ তুলেছেন। 17 দফা লিখিত দাবি নিয়ে বিসিবি কার্যালয়ে হাজির হন 64 জেলার বিভিন্ন পর্যায়ের ক্রিকেটাররা। ঘরোয়া লিগের নির্দিষ্ট ক্যালেন্ডার, এনসিএল এর দ্বিতীয় সারির আরেকটি দল গঠন, বোর্ডের প্রথম শ্রেণীর চুক্তির ক্রিকেটারের সংখ্যা বাড়ানো, আম্পায়ারিং এর মান উন্নতি, ভালো উইকেট নিশ্চিত করা, প্রতিটি জেলায় নিয়মিত লিগ আছে, অনুশীলনের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি। লোয়ার ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসে। এটা কোনো আন্দোলন না, এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি, এইগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে। আমরা চেয়েছি প্রত্যেকটা ক্লাবের সাথে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল স্ট্যাম্প পেপারে সাইন হবে। সাইনিংটা এবং সাইনিং পেপারটা দুইজনের কাছেই থাকবে। আমরা যারা এখানে আসি 64 জেলার সকল ক্রিকেটার, সকল শ্রেণীর ক্রিকেটারের একটাই দাবি যে এই কোঅপটা নতুন করে পুনর্গঠন করা হোক। 2019 সালে বিসিবির নানা অব্যবস্থাপনা নিয়ে সোচ্চার হয়েছিলেন ক্রিকেটাররা, যার নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। বিভিন্ন দাবি তুলে দিয়েছিলেন ধর্মঘটের ডাক। পরবর্তীতে যা মেনে নেওয়ার আশ্বাস দেয় বিসিবি। এবারও একই পথেই হাঁটছে ফারুক আহমেদের বোর্ড। আন্দোলনে নামা ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই পরিচালক নিজেও বেশিরভাগ দাবিকেই যৌক্তিক বলেই মনে করেন। যে দাবি দেওয়ার ব্যাপারটা আছে, আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের এখন যেটা চেষ্টা হবে সেটা হচ্ছে যে কিসে আমার লাভ হবে বা কিসে তোমার লাভ হবে সেটা না, কিসে ক্রিকেটের লাভ হবে সেই জিনিসটাকে দেখা, এবং সেটার জন্য যা যা করা দরকার সামর্থ্য অনুযায়ী ক্রিকেট বোর্ড সেটা করবে। প্রথম শ্রেণীর ক্রিকেটারদের বিশ্বাস শুধু মুখেই নয়, বাস্তবতা মেনেই তাদের যৌক্তিক দাবিগুলো আমলে নেবে বিসিবি। নইলে তারা ঠিক করবেন পরবর্তী করণীয়। মাহবুব রেমন, সময় সংবাদ, ঢাকা। ভারত সিরিজকে সামনে রেখে পঞ্চম দিনের অনুশীলন করল জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজের পর বিশ্রাম কাটিয়ে প্রথমবারের মতো যোগ দেন টেস্ট দলের বেশ কজন ক্রিকেটার। এদিন মিরপুরে দীর্ঘ সময় ঘাম ছড়িয়েছেন মুশফিক, লিটন, মুমিনুলরা। ইনজুরি কাটিয়ে অনুশীলনে যোগ দেন পেসার শরীফুল ইসলামও। ফুল রান আপে বোলিং করছেন শরীফুল ইসলাম। ব্যাপারটা যতটা স্বস্তি দিচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টকে, ঠিক ততটাই স্বস্তি দেবে দেশের ক্রিকেট প্রেমীদেরও। নিঃসন্দেহে বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম ভরসার নাম শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 10 উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন এই বাঁহাতি। তবে দ্বিতীয় টেস্টের আগেই পড়েন ইনজুরিতে, ছিটকে যান স্কোয়াড থেকে। অবশেষে সেরে উঠেছেন শরীফুল। ফুল রান আপে মিরপুরে দীর্ঘক্ষণ করেছেন অনুশীলন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আমেজ এখনও তরতাজা। তবে সেই স্মৃতি নিয়ে বসে থাকার সুযোগ কই। কদিন বাদই ভারতের বিপক্ষে নামতে হবে কঠিন পরীক্ষায়। তবে শঙ্কা কেটে যাওয়ায় সেই সিরিজে যে শরীফুল থাকছেন সেটা বলাই যায়। ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে গেল 4 আগস্ট থেকেই শুরু হয় টাইগারদের অনুশীলন। যদিও প্রথম 4 দিনে ছিলেন কেবল সাদা বলের বিবেচনায় থাকা ক্রিকেটাররা, তবে শরীফুল ছাড়াও এদিন অনুশীলন করেছেন লাল বলের বিবেচনায় থাকা একাধিক ক্রিকেটারও।
পাকিস্তান থেকে ফিরে এদিন প্রথমবারের মতো অনুশীলনে যোগ দেন মুশফিকুর রহিম। ওয়ার্ম আপ শেষ করেই চলে যান সেন্টার উইকেটে। দীর্ঘক্ষণ ঝালিয়ে নেন ব্যাটিংটা, তার সঙ্গে যোগ দেন লিটন দাসও। মুমিনুল জাকির হাসানরাও দীর্ঘ সময় করেছেন ব্যাটিং অনুশীলন। এছাড়া তাইজুল নাইম, হাসান, রিশাদ, ইবাদতরাও ঝালিয়ে নিয়েছেন নিজেদের। তবে ক্রিকেটাররা অনুশীলন শুরু করলেও ছুটিতে আছেন হাতুরু সহ বিদেশি কোচিং স্টাফরা। পারফরমেন্স অ্যানালাইসিস্ট মহসিন খান ও দেশি কোচ সোহেল ইসলাম, তারেক আজিজ খান আর মিজানুর রহমান বাবুলদেরই দেখা গেছে অনুশীলনে। পাকিস্তান সিরিজের আগেও দেশি কোচদের অধীনেই অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। আগামী বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা হেড কোচ চান্ডিকা হাতুরু সিংহে সহ বাকি কোচিং স্টাফদের। আর 2 টেস্ট ও 3 টি-20 খেলতে আগামী 15 সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। অধিনায়ক রোহিত, বিরাট, বুমরা, সিরাজ, কুলদীপ সবাই আছেন দলে। আর দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ঋষভ পন্থ। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার যশ দোয়াল। গুঞ্জন উড়িয়ে দিল ভারত। কিছু ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোর কথা থাকলেও পূর্ণ শক্তির দল ঘোষণা স্বাগতিকদের। মূলত কদিন আগে পাকিস্তানকে উড়িয়ে দেয়া টাইগারদের হালকাভাবে নেয়নি মেন ইন ব্লু। রোহিত শর্মাকে অধিনায়ক করে 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। 16 সদস্যের স্কোয়াডে তারার মেলা। যদিও শক্তিশালী স্কোয়াড স্রেফ প্রথম টেস্টের জন্য। কানপুরের ম্যাচের আগে বিবেচনা করা হবে প্রথম ম্যাচের পারফরমেন্স। চমক বলা যেতে পারে, তবে প্রত্যাশিতই ছিল। দীর্ঘদিন পর সাদা পোশাকে নামার অপেক্ষায় ঋষভ পন্থ। মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে সেরে ওঠার পর টি-20 ও ওয়ানডে খেললেও এবারই প্রথম টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। 2022 সালে মিরপুরে শেষবার এই বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন লঙ্গার ফরম্যাটের ক্রিকেট। পন্থ বাদে ব্যাটিং ইউনিটে যথারীতি আছেন অধিনায়ক রোহিত শর্মা। ওপেনিংয়ে তার সঙ্গী কে হবেন, সে দৌড়ে থাকবেন জয়সওয়াল আর গিল। 3 কোহলি, এরপর মিডল অর্ডারে KL রাহুল, সরফরাজ খান আর ঋষভ পন্থ। রাহুল না থাকলে উইকেট কিপার হিসেবে সুযোগ পাবেন ধ্রুব জুরেল। চিপাকের উইকেট বিবেচনায় স্পিনিং ডিপার্টমেন্টে লিড দেবেন অশ্বিন। তার সাথে কুলদীপ, আকসার, জাদেজা তো আছেনই। যদিও বাংলাদেশের বিপক্ষে টার্নিং উইকেটের সিদ্ধান্ত নেবে না স্বাগতিকরা। সেক্ষেত্রে নতুন বলে পার্থক্য গড়তে দরকার পড়বে পেসারদের। তাই তো নিজেদের আইকনিক পেসার বুমরাহকে বিশ্রাম দেয়নি টিম ইন্ডিয়া। তার সঙ্গে পেস ইউনিট সামলাবেন সিরাজ, আকাশদীপ। দুলীপ ট্রফি পারফর্ম করা ইয়াস দয়ালেরও অভিষেক ঘটতে পারে থার্ড সিমার হিসেবে। আগামী 19 সেপ্টেম্বর প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এখনও ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতার সুখস্মৃতি নেই টাইগারদের। ভারতের মাটিতে যে স্মৃতি আরও মলিন, আরও হতাশার। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে পাক্কা 6 মাস পর টেস্ট খেলতে নামবে ভারত। দুলীপ ট্রফি দিয়েই সাদা পোশাকের প্রস্তুতি সারছে তারা। প্রথম রাউন্ডের পারফরমেন্স দেখে দল সাজিয়েছে বিসিসিআই। তবে নজর কাড়া কিছু করতে পারেননি বেশিরভাগ তারকা ক্রিকেটার। টাইগারদের বিপক্ষে সিরিজের জন্য 12 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার অনুশীলন ক্যাম্প। ক্রিকেট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ টেস্ট খেলুড়ে দেশ ভারত। 1877 সাল থেকে শুরু হওয়া ফরম্যাটে ম্যাচ সংখ্যায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের পরই রয়েছে তারা। খেলেছে 579 টেস্ট। সে তুলনায় বাংলাদেশের খেলা 144 ম্যাচ নগণ্যই। জয়ের হিসেবেও ব্যবধান অনেক। ইন্ডিয়ার 178 জয়ের বিপরীতে টাইগারদের মোটে 21টি। টেস্টে তাদের বিপক্ষে কখনো জয়ের মুখ দেখা হয়নি। তবে আরেক জায়ান্ট পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করে সেই ভারতেরই সমীহ আদায় করে নিয়েছে শান্তর দল। প্রতিবেশী দেশের সাবেক ও বর্তমান মিলিয়ে কয়েকজন ক্রিকেটার পাকিস্তান সফরের পারফরমেন্স নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। অন্তত এবার রেড বল সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিতে পারছে না তারা। দুলীপ ট্রফির প্রথম রাউন্ডে অংশ নেননি ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনরা। চেন্নাইয়ে 12 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে সরাসরি যোগ দেবেন তারা, যে ক্যাম্প চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। 9 ম্যাচে 6 জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ভারত, আর 3 জয় নিয়ে টেবিলের 4-এ বাংলাদেশ। মাকসুম আলম খান, সময় সংবাদ। দেশের নানান অঞ্চল থেকে ক্রিকেটার উঠে আসার কারণেই বিশ্ব ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হয়েছে ভারত, যার সুফল দেখা যাচ্ছে একের পর এক আন্তর্জাতিক টুর্নামেন্টে।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকেটের বিপ্লবে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি। আপনি বর্তমান ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখবেন ভারতীয় ক্রিকেট বেশ শক্তিশালী, যার অন্যতম কারণ দেশের সব জায়গা থেকে প্রতিভা উঠে আসছে। ভারতের সঙ্গে তুলনা করলে দেশের ক্রিকেটের সব কার্যক্রম কেবলই ঢাকা কেন্দ্রিক। রাজধানীর বাইরে অবকাঠামোগত সুযোগ সুবিধা নেই। আঞ্চলিক ক্রিকেটের অস্তিত্ব কেবল নামমাত্র। অথচ অঞ্চলভিত্তিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে দেশের ক্রিকেটে যে পরিবর্তন আনা সম্ভব তার বড় উদাহরণ সিলেট। দেশের পেস বিপ্লবের পেছনে বড় অবদান সিলেট অঞ্চলের। এবাদত, তানজিম, খালেদ কিংবা রুয়েল মিয়া সবাই উঠে এসেছেন এই উত্তর পূর্বাঞ্চলের শহরটি থেকে। মূলত সেখানকার পেস বান্ধব উইকেট দেশের ক্রিকেটে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। বাকি জেলাগুলোতে এখনও মন্থর উইকেট। সুযোগ সুবিধার অভাব থাকায় স্পিনাররাই প্রভাব বিস্তার করে। একটি বা দুটি জায়গা কেন্দ্র করে সুযোগ সুবিধা দিলে প্রতিভা উঠে আসবে না। যদি আপনি সেরা প্রতিভা তুলে আনতে চান তাহলে দেশের প্রতিটা অংশে ছেলে মেয়েদের কাঠামোগত ভালো সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। বিসিবির ঢাকা প্রেম আর ক্লাবগুলোতে রাজনৈতিক প্রভাব সবচেয়ে বড় দুই কারণ দেশের ক্রিকেটের এমন ভঙ্গুর দশার। ভারতের ক্রিকেট পরাশক্তি হয়ে ওঠার পেছনে দ্রাবিড় কৃতিত্ব দিয়েছেন ভারতীয় ক্লাব ক্রিকেটকেও। ক্লাবগুলোর শক্তিশালী হতে হবে। ক্রিকেটটা মুষ্টিমে মানুষের হাতে বন্দী থাকলে হবে না। ক্রিকেটকে ছড়িয়ে দিতে হবে, সবার জন্য সমান করতে হবে। কালে ভদ্রে দ্বিপাক্ষিক সিরিজে পাওয়া টুকটাক অর্জন নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দেশের ক্রিকেট প্রেমীদের। বহুজাতিক ক্রিকেটে একটা সোনালী ট্রফি এখনো দূর আকাশের চাঁদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রিকেটেও বদল আসবে এই আশা নতুন করে দেখছে টাইগার ক্রিকেট ভক্তরা। সাব্বির মিথুন, সময় সংবাদ। এক যুগেরও বেশি বিসিবি সভাপতির চেয়ারে থাকলেও দেশের ক্রিকেট উন্নয়নে দৃশ্যত কিছুই করেননি নাজমুল হাসান পাপন। উল্টো কোয়ের তেলেই ভেজেছেন কই মাছ। পূর্ণ সদস্য হিসেবে আইসিসি থেকে পাওয়া বার্ষিক লভ্যাংশের অর্থকে দেখিয়েছেন নিজের বোর্ডের সফলতা হিসেবে। এখানেই শেষ নয়, দেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের গুরুতর অভিযোগও আছে তার বিরুদ্ধে। বাকিটা জানাচ্ছেন মাহবুব বিমনের রিপোর্ট। ছিলেন দেশের ক্রিকেট মাফিয়া, গড়েছিলেন মুকুটহীন সাম্রাজ্য। তিনি নাজমুল হাসান পাপন। গেল এক যুগে পাপনের সেই পাপের ফিরিস্তি শুনলে যে কারোই হবে চক্ষু চড়ক গাছ। হাজার কোটি টাকার বোর্ড দম্ভভরে প্রায়শই বলতে শোনা গেছে তাকে, কিন্তু বাস্তবতা সবই মিছে, ছেলে ভোলানোর গল্প। বিপরীতে আত্মগোপনে যাওয়ার পর থেকেই স্পষ্ট হচ্ছে দেশের ক্রিকেটের গভীরের ক্ষত। 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন পাপন। সেই যে বসেছেন আর নড়েননি। আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হওয়ায় তার ছিল অসীম ক্ষমতা। তার সময় ফুলে ফেঁপে উঠেছে বোর্ডের অ্যাকাউন্ট, এমন একটা মিথ প্রচলিত আছে দেশের ক্রিকেটে। কিন্তু এই অর্থ প্রাপ্তির পেছনে নেই পাপনের কোনো প্রত্যক্ষ অবদান। কেন, তারই ব্যাখ্যা দেয়া যাক। টেস্ট স্ট্যাটাস থাকায় বিসিবির মূল আয়ের প্রায় সিংহভাগই আসে আইসিসির তহবিল থেকে। আছে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আর অংশগ্রহণ ফি। স্পন্সর থেকে আয় বাড়ার কথা থাকলেও সময়ের হিসেবে তা বাড়েনি, বরং কমেছে। 2021-22 কিংবা 22-23 অর্থ বছরের বিসিবির পুরো আয়ের চূড়ান্ত একটা হিসেব এসেছে সময় সংবাদের হাতে, যেখানে একটা বিষয় স্পষ্ট, দেশের ক্রিকেটের আয় বাড়াতে আলাদা কিছুই করেননি পাপন এবং তার কমিটির লোকেরা। উল্টো প্রশ্ন আসে, এত বিপুল অঙ্কের টাকা খরচ হলো কি করে? গেল এক যুগে বিসিবির বাজেট বিশ্লেষণে দেখা যায় কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। অর্থের নিদারুণ অপচয় হয়েছে অপারেশনস, লজিস্টিক আর বিপিএল পরিচালনায়। আবার সরকারকে খুশি করতে অনেক কিছুই করেছেন পাপন, যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। 2020 সালে করোনা বাঁচিয়ে দেয় মুজিব বর্ষ উদযাপন নামে বিশাল আয়োজনের টাকা। এরপরও প্রায় 20 কোটি টাকা খরচ করে ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 নামক অনুষ্ঠানে আনা হয়েছিল ভারতের এআর রহমানকে। প্রায় 80 কোটি গাটের টাকা খরচ করে 2019-20 সালে আয়োজন করা হয় বঙ্গবন্ধু বিপিএল। আর বাস্তবে কোনো কাজ না হলেও পূর্বাচলে স্টেডিয়ামের নির্মাণ ব্যয় ইতোমধ্যে ছাড়িয়েছে প্রায় 100 কোটি টাকা।
পাপনের সময় পক্ষপাতদুষ্ট আম্পায়ারিং প্রায় ধ্বংস করেছে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো। বিদেশি কোচ নিয়োগে কমিশন বাণিজ্য ক্রিকেট পাড়ার ওপেন সিক্রেট। অডিট নিয়ে লুকো চুরি, পাওনা টাকা আদায়ে উদ্যোগ না নেওয়া, পছন্দের লোককে কাজ পাইয়ে দেয়া কিংবা ক্রয় আদেশে স্বচ্ছতার অভাব, সবকিছুতেই মৌন সম্মতি ছিল নাজমুল হাসান পাপনের। শুধু রাজনৈতিক বিবেচনায় আন্তর্জাতিক স্বীকৃতি থাকার পরেও ১.৫ দশক ছাড়ালো খেলা নেই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। বদলে যাওয়া বাংলাদেশে এ নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সাবেক সংগঠকরা। নতুন সভাপতি ফারুক আহমেদের কাছেও তাদের প্রত্যাশা স্পষ্ট। ডেফিনেটলি অ্যানোমালিস, এর ভিতরে তো কোনো ডাউট নাই। টাকাটা যে আইসিসি থেকে আসছে এটা আমাদের ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা খরচ করেছেন জাস্ট অন ফ্রি ট্রিপস টু পিপল, যে আমি ইলেকশন করবো, আমার ভোটার দরকার। পাপন সাহেব এগুলা মানুষদেরকে প্লিজ করার জন্য করছে। এখন তো ফারুক সাহেবের তো আর প্লিজ করার জন্য কিছু না। আই এম শিওর ফারুক ক্যান ফাইন্ড আউট দেয়ার মাস্ট বি সাম স্ক্যান্ডাল বিহাইন্ড, কেন এত ডিলে হচ্ছে, কে কি করতে চাচ্ছে। পাপনের সময়কালে এমন ঘটনায় এবার দাবি উঠেছে, ক্রীড়াঙ্গনে একনায়কতন্ত্রের চর্চার সুযোগ যেন এবার বন্ধ হয় পাকাপাকি ভাবে, নইলে হয়তো দেশের ক্রিকেটের ভাগ্য বদলাবে না কখনোই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশকে ঐতিহাসিক টেস্ট সিরিজ উপহার দিয়ে এবার ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ মিশনে নামছেন সাকিব আল হাসান। কাউন্টিতে 4 দিনের একটি ম্যাচ খেলবেন সাকিব। সমারসেটের মুখোমুখি হবে তার দল সারে। সাকিবকে নিয়েই জয়ে ফিরতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। টনটনে ম্যাচ শুরু হবে বেলা 3:30টায়। রাজনৈতিক পট পরিবর্তনে বদলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। দিন বদলের হাওয়া কারো জন্য হয়েছে পৌষ মাস, তো কারো সর্বনাশ। ফ্যাসিস্ট সরকারের পতনের ঢেউয়ের আঁচ লেগেছে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ক্যারিয়ারেও। ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব। মাঠের বাইরের নেতিবাচক খবরের প্রভাব পড়েছে তার ক্যারিয়ারেও। পাকিস্তানের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর সতীর্থরা যখন বীরের বেশে দেশে ফিরেছেন, সাকিব তখন পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্যে। দেশে ফিরিলেই বিপত্তি, তাই তো দেশের ক্রিকেটের সবচেয়ে মেধাবী ক্রিকেটারকে পাকিস্তান থেকে চলে যেতে হয় ইংল্যান্ডে। সামনেই বাংলাদেশ দলের ভারত মিশন। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে কাউন্টি দল সারের হয়ে একটি 4 দিনের ম্যাচ খেলবেন সাকিব আল হাসান। প্রতিপক্ষ সমারসেট। এই ম্যাচ খেলেই ভারতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচের ভেন্যু টনটন। নামটা সাকিবের কাছে বেশ প্রিয়। ভারতের ঘরোয়া ক্রিকেটের আসর দুলীপ ট্রফিতে খেলতে দেশে ফিরে গেছেন সারের ফর্মে থাকা ক্রিকেটার সাই সুদর্শন। তার পরিবর্তে খেলবেন সাকিব। ক্যারিয়ারে যেখানেই হাত দেন সেখানেই সাফল্য ধরা দেয় তার। তবে সাম্প্রতিক নানা ইস্যুতে নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি সাকিব। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার কাউন্টিতেও পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণে মরিয়া অভিজ্ঞ অলরাউন্ডার। কাউন্টিতে এবারও পয়েন্ট টেবিলে রাজত্ব ধরে রেখেছে সারে। 11 ম্যাচ শেষে 7 জয়, 1 হার ও 3 ড্রয়ে 193 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সারে। শেষ ম্যাচে নটিংহ্যামশায়ার ক্রিকেট টিমের সঙ্গে ড্র করেছে ররি বার্নসের দল, তাই সাকিবকে নিয়ে জয়ে ফেরার লক্ষ্য তাদের। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বার্নস। শেষ ম্যাচে প্রথম ইনিংসে 161 রানের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে 71 রান করেন সারে অধিনায়ক। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাই সুদর্শনও। তার শূন্যতা পূরণে সাকিবকে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সারেতে সতীর্থ হিসেবে সাকিব আরও পাচ্ছেন উইল জ্যাক্স, জর্ডান ক্লার্ক, রায়ান প্যাটেল, বেন ফোক্স ও ক্যামেরন স্টিলদের। কাউন্টি এবারই প্রথম নয় সাকিবের জন্য। 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলেন তিনি। সেবার 8 ম্যাচে 22 গড়ে 35টি উইকেট নেন সাকিব। তার ব্যাটে আসে 358 রান, সর্বোচ্চ 90। পারভিন আক্তার, সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনে যেসব ফেডারেশনে স্থবিরতা এসেছে সেগুলো চালু করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। যেসব কর্মকর্তারা আত্মগোপনে আছেন তাদের বাদ দিয়ে দ্রুতই সিদ্ধান্ত নিতে চায় সার্চ কমিটি। নতুন করে কমিটি পুনর্গঠন করতে জাতীয় ক্রীড়া পরিষদকে সুপারিশ করা হবে বলেও জানান সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। বিগত সরকারের আমলে দেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে খেলাধুলার চেয়ে রাজনৈতিক চর্চাই ছিল বেশি শক্তি আর উপর মহলের প্রভাব খাটিয়ে রাজনৈতিক ব্যক্তিরা হয়ে ওঠেন সংগঠক। পট পরিবর্তনে ক্রীড়াঙ্গনের সুবিধা নিয়ে এসব সংগঠকরা এখন আত্মগোপনে। ক্রীড়াঙ্গন রাজনীতিকরণের মাসুল গুনেছে বাংলাদেশ। সংস্কারের হাওয়ায় এসব জায়গায় পরিবর্তন দরকার সবার আগে, যে বিষয়টি অনুধাবন করে কাজ শুরু করেছে সার্চ কমিটি। যেসব ফেডারেশনে
স্থবিরতা এসেছে সেগুলো চালু করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে নিশ্চিত করেছেন সার্চ কমিটি আহ্বায়ক। খুব শিগগিরই সবগুলো স্থবিরতা কেটে যাবে, সবাই এখানে অ্যাক্টিভ হয়ে আসবে, খুব শিগগির হবে এবং সেটার জন্যই আমাদের প্রচেষ্টা। এটা এমনও হতে পারে যে আমরা একসাথে 10টা নিয়েও বসতে পারি, কেন আমাদের যেহেতু ফেডারেশনের সংখ্যা সেই তো শুরু করতে চাচ্ছি একটা নাম্বার দিয়ে, তো এই নাম্বারটাই যে একদম ফিক্সড নাম্বার তা না। কর্মকর্তারা আত্মগোপনে থাকায় অধিকাংশ ফেডারেশনে এখন শূন্যতা। সেক্ষেত্রে কাদের নিয়ে নতুন কমিটি গঠনের সুপারিশ করবে সার্চ কমিটি তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে সোজা ব্যাটে খেলতে চান নীতি নির্ধারকরা, আস্থা রাখতে চান যারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের উপরই। তাছাড়াও ত্যাগী সংগঠক যারা বিগত দিনে বঞ্চিত হয়েছেন তাদেরও বিবেচনায় রাখার আভাস মিলেছে। যারা এক্সিস্টিং আছে এখনো, এটা যে শুধু যে তাদের সাথে বসেই আমাদের নীতি নির্ধারণ করতে হবে তা না। আমরা যেটুকু জানতে চেষ্টা করব যে বর্তমানে তাদের ফেডারেশনে বিগত দিনগুলো কি সুবিধা অসুবিধা ছিল সেটা জানা, যদিও আমরা অনেকটাই জানি, তো সেটার উপর বেস করে তবে আমরা একটা নতুন ইনফ্রাস্ট্রাকচার দিব, এটা দিস ইজ ফর শিওর। ব্যর্থতার পরও কিছু ফেডারেশনে চেয়ার আঁকড়ে পড়ে আছেন বহু কর্মকর্তা, সেসব জায়গায়ও সংস্কার করা হবে বলে জানিয়েছে সার্চ কমিটি। এরকম কিছু হবে না। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে উয়েফা নেশনস লিগের খবর। গ্রুপ 1-এ আজ রাতে মাঠে নামবে পর্তুগাল, তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এদিকে গ্রুপ 4-এ সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। দুটি ম্যাচই মাঠে গড়াবে আজ রাত 1:45-টায়। বিশ্বকাপ আর ইউরো ব্যর্থতার পর এবার নেশনস লিগের যাত্রাটা বেশ ভালোভাবেই হয়েছে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। প্রথম ম্যাচে মাঠে নেমেই জয় পেয়েছেন, 1 গোল করে স্পর্শ করেছেন 900 গোলের মাইল ফলক। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে মরিয়া পর্তুগাল। প্রথম ম্যাচে জয় নিয়ে ভালো অবস্থানে পর্তুগিজরা। গ্রুপে ক্রোয়েশিয়ার সঙ্গে সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে রনের দল। নিজেদের পরের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য রবার্তো মার্তিনেজের। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রোনালদো ফার্নান্দেজরা। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বেশ ফুরফুরে রবার্তো মার্তিনেজের দল। সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। রোনালদো, মেন্ডেস, ফার্নান্দেজ, সিলভাদের নিয়ে পরিকল্পনা কোচের। রক্ষণে বাড়তি গুরুত্ব দেওয়ার লক্ষ্যই তাদের। স্কটল্যান্ডও ছেড়ে কথা বলবে না। রক্ষণ ভাগকে শক্তিশালী করে স্কোয়াড সাজাচ্ছেন কোচ। তবে দু দলের মুখোমুখি দেখায় 1 জয় নিয়ে এগিয়ে আছে পর্তুগাল। নিজেদের শেষ 5 ম্যাচের 2টিতে জয় নিয়ে এগিয়ে রোনালদোর দল। অন্যদিকে শেষ 5 ম্যাচের 1টিতেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি স্কটল্যান্ড, তাই স্বস্তি পর্তুগিজরা। এদিকে আর এক ম্যাচে মাঠে নামবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। নেশনস লিগে খুব একটা সুবিধাজনক স্থানে নেই স্প্যানিশরা। মাত্র 1 পয়েন্ট নিয়ে গ্রুপ 4-এ টেবিলের 3-এ আছে তারা। প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করায় অস্বস্তিতে আছে দলটা। তবে এই ম্যাচে জয় ভিন্ন কোনো পরিকল্পনা নেই দলের। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ লুই দে লা ফুয়েন্তে। অতীত পরিসংখ্যানেও সুইসদের সঙ্গে এগিয়ে আছে স্পেন। দলে তরুণ ওলমো, ইয়ামাল, উইলিয়ামস, পেদ্রি, কারভাহালদের নিয়ে আশাবাদী স্প্যানিশ মাস্টারমাইন্ড। আর প্রতিপক্ষের মাঠে গেল 6 ম্যাচে হার সঙ্গী না হওয়ায় আত্মবিশ্বাসী স্পেন। তবে এখনও কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা সুইসরা চেষ্টা করবে যে কোনো মূল্যে এই ম্যাচে জয় তুলে নিতে। সে লক্ষ্য নিয়ে 3-4-2-1 ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন দলটার কোচ ইয়াকিন। সঙ্গে ঘরের মাঠে শেষ 10 ম্যাচে জয়ের সুখস্মৃতি কাজে লাগাতে চাইবে এই দলটা। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও ক্রিকেট। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাওয়ার কোনো শঙ্কা নেই। ভারত সহ অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। হাইব্রিড মডেলে হলেও অন্যতম আয়োজক দেশ থাকবে পাকিস্তান। আইসিসি ইভেন্টটির ভেন্যু নিয়ে নানা গুঞ্জনের মাঝে এমন মন্তব্য করলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। টুর্নামেন্টের আগে সবগুলো ভেন্যুর কাজ সম্পন্ন করার ব্যাপারেও আশাবাদী বোর্ড প্রধান। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা গুঞ্জন আর ধোঁয়াশার সবচেয়ে বড় কারণ ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব। পাকিস্তানে ম্যাচ খেলতে নারাজ ইন্ডিয়া। গত বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। এবারও কি ওই হাইব্রিড মডেলেই হবে আসর, নাকি পাকিস্তান থেকে সরে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অনেকদিন ধরেই এমন প্রশ্ন ক্রিকেট বিশ্বে। তবে সমস্ত গুঞ্জন উড়িয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ভেন্যু বদলের কোনো পরিকল্পনা নয়, বরং নিজেদের অবস্থান নিয়ে পরিষ্কার তিনি। তবে ভারত যে পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ তা স্পষ্ট নাকভির কথায়। তাই ভাবনায় রয়েছে হাইব্রিড মডেলে ম্যাচ আয়োজনও।
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো জটিলতার জায়গা নেই। আমরা বিসিসিআই সচিবের সঙ্গে যোগাযোগ করছি। শুধু বিসিসিআই না, অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আমরা কথা চালিয়ে যাচ্ছি। তবে হাইব্রিড মডেলের বিষয়টিও উড়িয়ে দিচ্ছি না। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেল হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে সব কার্যক্রম চলছে পাকিস্তানে। লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির স্টেডিয়ামে চলছে সংস্কার কাজ। অবকাঠামোগত উন্নয়ন শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভেন্যুগুলো খুব শিগগিরই খেলার জন্য প্রস্তুত হবে বলে জানান পিসিবি চেয়ারম্যান। যদি সারা বিশ্বের স্টেডিয়াম দেখেন, আমাদের আর অন্যান্য ভালো স্টেডিয়ামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। গাদ্দাফি স্টেডিয়ামের মূল কাজ 30 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। প্রতিটি ফ্লোরের কাজ 3 সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। স্টেডিয়ামের সামনের বিল্ডিংটি ইস্পাতের কাঠামো দিয়ে গঠিত হবে এবং মূল ভবনের কাজ 31 ডিসেম্বরের মধ্যে শেষ হবে। পিন্ডি স্টেডিয়াম পুরোপুরি ভেঙে নতুন করে তৈরি করতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্টেডিয়ামে সিট বসানো হবে। করাচি স্টেডিয়ামের সংস্কার কাজও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ হবে। তবে মাত্র 6 মাসের মধ্যে 3টি ভেন্যু সংস্কার করে খেলার উপযোগী করে টুর্নামেন্ট মাঠে গড়ানো সম্ভব কিনা তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। হুট করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে সুযোগ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি কোচিং নিয়ে আলাদাভাবে কাজ করতে চান 37 বছর বয়সী এই ক্রিকেটার। 3 লায়নের জার্সিতে 3 ফরম্যাটে 298 ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন মঈন আলী। ইংল্যান্ডের জার্সিতে দীর্ঘ সময় 22 গজ মাতিয়েছেন মঈন আলী। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই অবদান রেখেছেন এই অলরাউন্ডার। 3 লায়নদের এনে দিয়েছেন 2টি বিশ্বকাপ, জিতিয়েছেন অ্যাশেজের মতো সম্মানজনক আসরও। এবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে সুযোগ না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেন 37 বছর বয়সী এই অলরাউন্ডার। আমার বয়স 37। অস্ট্রেলিয়া সিরিজে আমার সুযোগ হয়নি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। এখন পরের প্রজন্মের সময় হয়েছে বলে নীতি নির্ধারকরা আমাকে জানিয়েছেন। আমার মনে হয় এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় এখানেই শেষ করছি। এর আগে টেস্ট ফরম্যাটে অবসর ভেঙে গত বছর অ্যাশেজে ফিরেছিলেন মঈন। এরপর আবারও অবসর ঘোষণা দিয়ে সাদা বলের ক্রিকেট চালিয়ে যান তিনি। তবে এবার সব ফরম্যাট থেকে বিদায়ের পর নিজের শক্তিমত্তা নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য মঈনের। অবসর নিয়ে তেমন কিছু মনে হয়নি, কারণ আমার মনে হয় আমি এখনও খেলতে পারবো। তবে সবকিছু যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে দলের নতুন প্রজন্মের সঙ্গে যুক্ত হতে হবে। আমার বিশ্বাস মানুষ আমাকে মনে রাখবে। আমার ক্যারিয়ারে অনেক ভালো শট খেলেছি, কিন্তু খারাপ শটও খেলেছি, তবে মানুষ সেসব উপভোগ করেছে। অ্যাশেজ এবং 2টি বিশ্বকাপ জেতা সত্যিই দারুণ ছিল। তবে আমার জন্য স্মরণীয় ইনিংস ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাট্রিক করে দলকে জেতানো। এছাড়া ইংল্যান্ডের হয়ে টি20তে দ্রুততম 50 করাটাও গর্বের। ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার হলেও বাংলাদেশের সঙ্গে আছে এই অলরাউন্ডারের আলাদা সম্পর্ক। বাংলাদেশ নিয়েও অনেকবার নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি। তাই তো অনেক ফ্রাঞ্চাইজি লিগের মধ্যেও বিপিএলকে দিয়েছেন বিশেষ গুরুত্ব। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আপাতত মঈনের ভাবনায় ফ্রাঞ্চাইজি লিগ। তবে কোচিং নিয়েও বিশেষ ভাবনার কথা জানান এই অলরাউন্ডার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। 45তম ফিদে দাবা অলিম্পিয়াডে যোগ দিতে সোমবার ভোরে হাঙ্গেরি যাচ্ছে বাংলাদেশ। বুদাপেস্টের এই আসরে এবার ভালো করতে বদ্ধপরিকর লাল সবুজের প্রতিনিধিরা। অলিম্পিয়াডগামী বাংলাদেশ দলটা তারুণ্য নির্ভর। পুরুষ দলে 2 গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, এনামুল হোসেনের সঙ্গী ফাহাদ রহমান, মনন রেজা নীর ও তাহসিন। আর নারী দলে WIM রানী হামিদের সাথে যাচ্ছেন নসিন আঞ্জুম, নুসরাত জাহান আলো এবং 2 বোন ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ। অলিম্পিয়াডের পর আরও 3 টুর্নামেন্ট খেলবেন ফাহাদ, নীর তাহসিন, ওয়ালিজা ও ওয়াদিফা। এ সময় বুদাপেস্টে বসবে ফিদে কংগ্রেস, যেখানে থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্ব। গতবার আমরা আমাদের ক্যাটাগরিতে সিলভার মেডেলও পেয়েছিলাম, তো এবার ট্রাই করবো। যেহেতু আমাদের টিমে ইয়াং প্লেয়ার আছে, প্রায় চারজন হচ্ছে আমরা ইয়াং প্লেয়ার, সেই হিসেবে আশা করছি যে আমাদের ক্যাটাগরিতে এবার আমরা গোল্ড রানার ট্রাই করবো। আমাদের টিমের সিরিয়াল হচ্ছে গিয়ে র্যাঙ্কিং হচ্ছে গিয়ে 66, তো আমাদের টার্গেট থাকবে টপ 50-এ থাকা বা এর নিচে যাওয়া আর কি। ভালো হবে হচ্ছে গিয়ে সব থেকে যদি আমরা প্রিভিয়াস রেকর্ড ভাঙতে পারি। এইবারের অলিম্পিয়াডটা আমাদের অনেক কঠিন একটা সাধ্যর ব্যাপার ছিল অলিম্পিয়াডে অংশগ্রহণ করা। যদি এইবারে যদি আমি শেষবারের মতো যদি জেনারেল সেক্রেটারি থাকি,
তাহলে শেষ বছরটা যেন আমার অন্তত খারাপ কোনো একটা দৃষ্টান্ত হয়ে আমার আর না থাকুক, সে কারণে এবং ভালোবাসার কারণেই মূলত আমরা এবার অলিম্পিয়াড যাচ্ছি। এবং এইবার আমি মনে করি যে এবার আমাদের অলিম্পিয়াডের টিমের রেজাল্ট আমরা যতটুকু আশা করি ততটুকুই আশা করছি এবার হবে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।